পুকুরের বুকে ক্রমেই বৃহত্তর হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে জ্যোৎস্না মাখা জলচক্রের পর জলচক্র। সন্তোষও দেখতে পেলে। দুজনেই ছুটে ভাঙা ঘাটের উপরে গিয়ে দাঁড়ালুম। প্রথমটা আর কিছুই দেখতে পেলুম না। তারপর হঠাৎ ভেসে উঠল মানুষের দুখানা হাত। নমস্কার শ্রোতা বন্ধুরা, ফিকল মাইন্ডেড গল্পের আসরে আপনাকে স্বাগত। চিরদিনের ভালো লাগা, ভয় পাওয়া, হেসে ওঠা, মন কেমন করা গল্পের সম্ভার নিয়ে আমরা হাজির আপনার অডিও লাইব্রেরিতে। আজ আপনাকে শোনাব হেমেন্দ্র কুমার রায় রচিত রুদ্রনারায়ণের বাগান বাড়ি। তবে গল্প শুরুর আগে একটা ছোট্ট অনুরোধ, যদি আমাদের পরিবেশনা আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে গল্প এসে প্রথমে আপনার দরজাতেই কড়া নাড়ে। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার মতামত। আর হ্যাঁ, যদি আপনার প্রিয় কোনো গল্প শুনতে চান আমাদের কণ্ঠে, তাও জানান কমেন্ট বক্সে। আমরা অবশ্যই সাধ্যমতো চেষ্টা করব আপনার ইচ্ছে পূরণে। তাহলে চলুন, আর দেরি নয়, শুরু হচ্ছে আজকের গল্প, হেমেন্দ্র কুমার রায় রচিত রুদ্রনারায়ণের বাগান বাড়ি। সময়ে সময়ে নাকি কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে পড়ে। আমারও একদিন ওই দশা হয়েছিল। মাছ ধরতে গিয়ে ডাঙায় টেনে তুলেছিলুম। না থাক, ঘটনাটা গোড়া থেকেই বলা ভালো। আমার কাছে মাছ ধরতে যাওয়া হচ্ছে একটা নেশার মতো। মাছ পেলে তো কথাই নেই, কিন্তু মাছ না পেলেও আমার আনন্দ ম্লান হয় না। সারা বেলা মেঘমেদুর আকাশের তলায়, নীল সরোবরের পাশে, গাছের সবুজে সবুজে আলো ছায়ার ঝিলিমিলি দেখতে দেখতে, বাতাসের গান শুনতে আমার বড় মিষ্টি লাগে। তাই কোথাও কোনো পুকুরের খবর পেলেই ছিপ কাঁধে করে ছুটি। তেমনি একদিন সন্তোষ খবর দিলে তাদের দেশে এক পুকুর আছে যার জলে 50 বছরের মধ্যে ছিপ পড়েনি এবং মাছ আছে হাজার হাজার। আমি বললুম, এমন আশ্চর্য পুকুরের কথা তো কখনো শুনিনি। পুকুরের অধিকারী গোঁড়া বৈষ্ণব নাকি? সন্তোষ বললে, ঠিক উল্টো, তারা হলো গোঁড়া শাক্ত। তবে ছিপের এমন অপমান কেন? মুর্শিদাবাদের সাগর দিঘির নাম শুনেছ তো? মুর্শিদাবাদের সাগর দিঘি মানে রাজা মহিপালের সাগর দিঘি? সেই সাগর দিঘি। সে বিরাট ব্যাপার, 1 মাইল ব্যাপী বিরাট সেই দিঘি। তার বয়সও শত শত বছর। তাতে মাছও আছে প্রায় লক্ষ লক্ষ, কিন্তু স্থানীয় লোকেরা ভয়ে সেখানে মাছ টাছ ধরে না, বুঝলে। এমনকি তার জলও পর্যন্ত ব্যবহার করতে চায় না। অথচ কি যে সেই ভয়, কেউ তা জানে না। আসলে কি জানো তো, বিভীষিকা যেখানে অজ্ঞাত, মানুষের আতঙ্ক সেইখানেই বেশি হয়, বুঝলে কি না? তা তোমাদের দেশের পুকুরটাও সেই জাতীয় নাকি? সন্তোষ সোজাসুজি জবাব না দিয়ে বললে, আমাদের গ্রামের বর্তমান জমিদারের পিতামহের নাম ছিল রাজা রুদ্রনারায়ণ। লোকের বসতি থেকে অনেক দূরে তার একখানি বাগান বাড়ি ছিল। তিনি প্রায় সেখানেই বাস করতেন। 50 বছর আগে সেই বাগান বাড়ির একটি ঘরে হঠাৎ একদিন তার মুন্ডহীন মৃতদেহ পাওয়া যায়। আসল ব্যাপারটা প্রকাশ পায়নি, তবে কেউ যে তাকে খুন করে মুন্ডু কেটে নিয়ে পালিয়েছিল, এতদিন পরেও এইটুকুই আমরা অনুমান করতে পারি। সন্তোষ এই পর্যন্ত বলে থামলে। আমি মনে মনে ভাবতে লাগলুম, রাজা রুদ্রনারায়ণের হত্যাকাণ্ডের সঙ্গে পুকুরের রুই কাতলার সম্পর্ক কি? সন্তোষ আবার মুখ খুললে, বললে,
সেই সময় থেকেই ও বাগানে আর কেউ বাস টাস করে না, তার পুকুরের মাছও কেউ ধরে না। তবে বাগান সংলগ্ন দুই মন্দিরে জমিদারের দুই ঠাকুর আছেন, আজও তাদের পুজো হয়। আর সেই জন্যই বাগান, পুকুর আর বাড়িখানি সংস্কারের অভাবে অতটা নষ্ট হয়ে যায়নি। কিন্তু মন্দিরের পূজারীও সন্ধ্যা পূজার পর আর সেখানে থাকতে চান না, তাড়াতাড়ি গ্রামে ফিরে, অর্থাৎ বলতে পারো পালিয়েই আসেন। আমি জিজ্ঞাসা করলুম, কেন বলো তো? ওখানে আবার ওই অপদেবতার ভয়টয় আছে নাকি? তাও ঠিক জানি না, এ বিষয় নিয়ে আলোচনা করতে জমিদারের নিষেধ আছে। গ্রামের লোক নানা রকম কানাঘুষো করে বটে, তবে আমি সেসবে কান টান পাতি না, বিশ্বাসও করি না। তবে শুনেছি সেখানে এমন কোনো মূর্তিমান আতঙ্ক আছে যার নামও নাকি মুখে উচ্চারণ করা ঠিক নয়। যত সব বাজে কথা। আর এইসব কথা নিয়েই তো পল্লী গ্রামের আড্ডাগুলি ভর সন্ধ্যাবেলায় রীতিমতো জমে ওঠে। ভূত পেতনি, দত্তি দানব, রূপকথার নায়ক নায়িকা। আরে বা, ভূত পেতনি বেঁচেছিল সেই মান্ধাতার যুগে। একেলে মানুষ মরবার পর আর বাঁচবার সুযোগ পায় না। আমারও ওই মত। মরবার পর যে দেহ লুপ্ত হয়ে যায়, আত্মা যদি আবার সেই দেহ ধারণ করতে পারত, তাহলে এই প্রাচীনা পৃথিবীতে ভূতপেতনির দল এত ভারী হয়ে উঠত যে মানুষদের আর মাটিতে পা ফেলবার ঠাঁই থাকত না। আমি জিজ্ঞাসা করলুম, আচ্ছা, রুদ্রনারায়ণের সেই বাগান বাড়িতে মাছ ধরাও নিষেধ নাকি? আরে না না, সেসব কোনো নিষেধই নেই। আর তাছাড়া এখন যিনি জমিদার, তিনি আমার বন্ধু, তার কাছ থেকে অনায়াসেই অনুমতি আনতে পারি। ইচ্ছে থাকলে গ্রামের আরও অনেকে মাছ ধরার অনুমতি পেতে পারত, কিন্তু কারোর সেই ইচ্ছেই নেই। সকলের বিশ্বাস ও বাগানের পুকুরের মাছ ধরতে যাওয়া নাকি নিরাপদ নয়। কি বলি বলো? আমি উৎসাহিত হয়ে বললুম, সন্তোষ, তুমি একটা কাজ করো বুঝলে, তুমি তোমার জমিদার বন্ধুর কাছ থেকে ছাড়পত্র জোগাড় করো, আর বলো যে আমি খালি ওখানে মাছই ধরবো না, দিন তিনেক ওই বাগান বাড়িতে নির্জনবাসও করে আসবো। নির্জনবাস? তা কেন? দেখো, প্রথমত আমি তোমাদের গ্রামের কুসংস্কার ভেঙে দিতে চাই। দ্বিতীয়ত এসব ওই রহস্যময় বাড়ি, ভৌতিক আবহ, এসব আমি খুব ভালোবাসি। আর তৃতীয়ত বলতে পারো, এই শহুরে জনতার তর্জন গর্জন ভারী একঘেয়ে হয়ে উঠেছে। স্তব্ধতার ভিতরে মনকে খানিকটা ছুটি দেবার স্বাদ জেগেছে বলতে পারো। বহুত আচ্ছা, তাহলে ওই আমিও কিন্তু তোমার সঙ্গী হতে চাই। রাজা রুদ্রনারায়ণ নিশ্চয়ই কবিদের মতো নির্জনতা প্রিয় ছিলেন, কারণ সাধারণ ধনীরা এমন জায়গায় বাগান বাড়ি তৈরি করেন না। বাগানের কোনো দিকে প্রায় মাইল 5 মধ্যে কোনো লোকালয় নেই। চারিধারে ধুধু করছে মাঠ আর মাঠ আর জলাভূমি। কিন্তু বাগানখানি যে চমৎকার ছিল, বহুকাল পরে আজও তা বোঝা যায়। পুকুরের জলও এখনো পরিষ্কার আছে। তার কারণ শুনলুম মন্দিরবাসী দুই পাষাণ দেবতার দয়া। কারণ পুকুরের জল তাদের নিত্য পূজার কাজে লাগে, তাই নিয়মিতভাবে তা পরিষ্কার করা হয়। বাড়িখানিও শুনলুম রুদ্রনারায়ণের যুগে যেমন ছিল প্রায় সেইভাবেই আছে। বর্তমান জমিদার তার পিতামহের প্রিয় আমোদ ভবনটিকে একেবারে হতশ্রী হতে দেননি। মাঝে মাঝে তার ভিতরে বাহিরে যে মার্জনা কার্য হয়েছে, এটাও আন্দাজ করতে পারলুম। মানুষ হচ্ছে গৃহের আত্মা। পরিত্যক্ত বাড়ি দেখলেই আমার মনে হয় কেমন যেন আত্মাহীন। এ বাড়িখানাকে তেমন বোধ হলো না। মনে হলো এখনো তার প্রত্যেকটি ইঁট প্রাণের হিল্লোলে জীবন্ত, যেন এখনো তার ঘরে ঘরে বাজছে নীরব চরণধ্বনি। বললুম,
বুঝলে সন্তোষ, এ বাড়িতে ভূতের কোনো লক্ষণই নেই। ওই দেখো, দোতলার ওই কোণের ঘরটা দেখতে পাচ্ছ, দক্ষিণ খোলা, ওই ঘরেই আমরা থাকবো, বুঝলে। সন্তোষ মাথা নেড়ে বললে, না না না, অসম্ভব। ওই ঘরেই রাজা রুদ্রনারায়ণের মুন্ডহীন দেহ পাওয়া গিয়েছিল, আর তুমি কি না ওই ঘরেই? না না, আর তাছাড়াও ও ঘর তালা বন্ধ থাকে, কারোর প্রবেশ অধিকার নেই। বেশ তো, তাহলে ওর পাশের ঘর, ওটা পেলেও দুঃখিত হব না। বাগানের পাশের মন্দিরে উঠেছে সন্ধ্যারতির শঙ্খধ্বনি। তারপরেই এক মুহূর্তের ভিতরে যেন ঘুমিয়ে পড়ল চতুর্দিক। দূরের মাঠ থেকে কোনো গরুর ডাক বা কৃষক কি রাখালের একটা কণ্ঠস্বর পর্যন্ত শোনা গেল না। এ জায়গাটা যেন মানুষের পৃথিবীর বাইরে। স্তব্ধতাকেও মানুষ চোখে দেখলুম ফ্রেমে আঁটা ছবির মতো। মাঝখানে রয়েছে যেন মৌনতার রেখা লেখা, আর তারই চারদিক ঘিরে শব্দময় অদৃশ্য ফ্রেমের মতো পাখিদের সন্ধ্যা কাকলি, তরুকুঞ্জের পত্রমর্মর, বাতাসের দীর্ঘশ্বাস, ঝিল্লিদের ঐকতান, সবটা মিলিয়ে ভারী সুন্দর। গাড়ি বারান্দার উপরে একলা দাঁড়িয়ে আছি। সন্তোষ গিয়েছে রাত্রের নিদ্রার বন্দোবস্ত করতে। মন্দিরের ভিতর থেকে এই সময় 3 জন লোক বেরিয়ে এলো। একজনকে দেখেই বুঝলুম মন্দিরের পূজারী। তারা প্রায় হনহন করেই চলে যাচ্ছিল। হঠাৎ আমাকে দেখেই গাড়ি বারান্দার সামনে থমকে দাঁড়িয়ে পড়ল। তাদের চোখ মুখ বিস্ময়চকিত। তাদের মনের ভাব বুঝে মৃদু হেসে বললুম, মশাইরা অবাক হয়ে কি দেখছেন? পূজারী বললে, আপনি আপনি কে মশাই? আমি জমিদারবাবুর অতিথি। পূজারী 2 চক্ষু বিস্ফারিত করে ত্রস্ত স্বরে বলল, অতিথি? এ বাড়িতে আবার অতিথি? সেই রকমই তো মনে হচ্ছে। পূজারী আর কিছু বললে না। তারা 3 জনে একবার পরস্পরের সঙ্গে অর্থপূর্ণ দৃষ্টি বিনিময় করে দ্রুত পদে বাগানের সীমানা পেরিয়ে অদৃশ্য হয়ে গেল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অতিথি? লোকগুলোর সন্দেহজনক কথা ও ভাবভঙ্গি নিয়ে হয়তো মনে মনে খানিকক্ষণ নাড়াচাড়া করতুম, কিন্তু সে সময় আর পেলুম না। কারণ সুদূরের একটা তালবনের মাথার উপরে আকাশ তখন পরিয়ে দিচ্ছিল চাঁদের মণিমুকুট। সে গৌরবময় দৃশ্য আমাকে একেবারে অভিভূত করে দিল। গ্রামের কোনো চাকর বা পাচক আমাদের সঙ্গে এখানে রাত্রিবাস করতে রাজি হয়নি। কাজেই সন্তোষী করল নিজের হাতে রান্নার আয়োজন। এদিকে আমার বিদ্যা তো প্রথম ভাগ পর্যন্তও পৌঁছয় না। আমি চেষ্টা করলে কেবল একটি জিনিস ভালো রাঁধতে পারি, তা হলো ভাত। তাও হাঁড়ি নামিয়ে ফ্যান গালতে পারি না। আমরা যে ঘরে আশ্রয় নিয়েছিলুম সেখানে ছিল একটা মস্ত সেকেলে পালঙ্ক, 2খানা কাঠের কেদারা, 2খানা টুল, দেয়ালে টাঙানো 2খানা মস্ত মস্ত আরশি, একটা দেরাজওয়ালা আলনা ও কারুকার্য করা প্রকাণ্ড আলমারি। প্রত্যেক আসবাবই ময়লা ও জীর্ণ। দেয়ালে খান কয়েক পৌরাণিক ছবি ঝোলানো রয়েছে। সবগুলোই সেকালের বিখ্যাত চোরবাগান আর্ট স্টুডিওর লিথোগ্রাফ। চেয়ারের উপর বসে বসে সন্তোষের সঙ্গে আগামীকালের মাছ শিকার নিয়ে কথাবার্তা হচ্ছিল। জলে মাছেদের অবিরাম লাফালাফি দেখেই বুঝেছি এ পুষ্করিণী হচ্ছে ছিপধারীদের স্বপ্ন স্বর্গ। বঁড়শির সঙ্গে সাংঘাতিক পরিচয় হয়েছে এমন ঘাঘু মাছের এখানে খুব অভাব। অতএব ফেলো টোপ, তোলো মাছ। কালকের ব্যাপার যে এই হবে এ সম্বন্ধে আমার একটুও সন্দেহ নেই।
মনের আনন্দে এমনি সব আলোচনা চলছে। এমন সময়ে নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে সন্তোষ বলে উঠল, রাত 12:30 বেজে 2 মিনিট। হ্যাঁ, তাই নাকি? তাহলে তো নিদ্রা দেবীর আরাধনা করবার আগে যাই, একটু আকাশের চাঁদ মুখটা দর্শন করে আসি। উঠবার উপক্রম করছি, হঠাৎ পাশের ঘরে হলো একটা অস্বাভাবিক শব্দ। মেঝের উপর দিয়ে হড়হড় করে কে যেন একখানা ভারী চেয়ার টেনে ও ঘরের এদিক থেকে ওদিক পর্যন্ত নিয়ে গেল। ও ঘর মানে রাজা রুদ্রনারায়ণের সেই তালাবন্ধ ঘর, যার মধ্যে কারুর ঢুকবার হুকুম নেই। সন্তোষ এক লাফে দাঁড়িয়ে উঠল। আমি বললুম, তুমি বললে এ বাড়িতে আর কেউ থাকে না, তবে ও ঘরে অমন সশব্দে চেয়ার টানলে কে? হতভম্ব সন্তোষ কোনো জবাব দেবার আগেই বাইরে কোথায় দড়াম করে একটা দরজা খোলার আওয়াজ হলো। আধ মিনিট পরেই শোনা গেল সিঁড়ির উপর দিয়ে কে যেন দুমদুম করে অত্যন্ত ভারী পা ফেলে নিচের দিকে নেমে যাচ্ছে। শব্দ খুব উঁচু ও পাগুলো ভারী বটে, কিন্তু মনে হলো যে নেমে গেল সে মাতাল আর অন্ধ, কারণ আওয়াজ শুনলেই বোঝা যায় সে পা ফেলছে দ্বিধাভরে ও বিশৃঙ্খলভাবে। সন্তোষ বললে, খালি বাড়ি পেয়ে নিশ্চয়ই এখানে কোনো বদমাইশ এসে বাসা বেঁধেছে। চলো তো একবার দেখে আসি গে। এর পরে সমস্ত ঘটনা ঘটল ঠিক বায়োস্কোপের ছবির মতোই দ্রুত। ঘরের কোণ থেকে আমার মোটা লাঠিগাছা তুলে নিয়ে সন্তোষের সঙ্গে আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়লুম। নিচে নেমে গিয়ে দেখি বাড়ির সদর দরজা খোলা, অথচ এই দরজা আমি আজ নিজের হাতেই বন্ধ করে তবে উপরে উঠেছি। কিন্তু বাগানে বেরিয়ে দেখি কেউ কোথাও নেই। কাছাকাছি এমন কোনো ঝোপঝাড়ও দেখলুম না যার ভিতরে বা আড়ালে কেউ লুকিয়ে থাকতে পারে। পূর্ণিমার চাঁদের আলোয় চারিদিক ধপধপ করছে। ঘাস বিছানায় একটা পাখি বা বিড়াল পর্যন্ত থাকলেও তা নজর এড়াতে পারবে না। তবে বাড়ির উপর থেকে এইমাত্র যে সশব্দে নিচে নেমে এসেছে, এরই মধ্যে সে কোথায় গিয়ে গা ঢাকা দিল। এদিক ওদিক চাইতে হঠাৎ নজর পড়ল পুকুরের জলের দিকে। জীর্ণ ঘাট থেকে হাত কয়েক তফাতে জলের উপরে দেখলুম একটা অস্বাভাবিক চাঞ্চল্য। জল যেন ছটফট করে চারিধারে ছুঁড়ে ফেলছে ছিন্ন ভিন্ন চাঁদের কিরণ। না, কোনো মস্ত মাছও তো ঘাই মেরে জল অমন তোলপাড় করে তুলতে পারে না। পুকুরের বুকে ক্রমেই বৃহত্তর হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে জ্যোৎস্না মাখা জলচক্রের পর জলচক্র। সন্তোষও দেখতে পেলে। দুজনেই ছুটে ভাঙা ঘাটের উপরে গিয়ে দাঁড়ালুম। প্রথমটা আর কিছুই দেখতে পেলুম না। তারপর হঠাৎ ভেসে উঠল মানুষের দুখানা হাত, যেন কোনো জলমগ্ন লোক তলিয়ে যাবার আগে অসহায়ভাবে দুই হাত উপরে তুলে প্রাণ বাঁচাবার ব্যর্থ চেষ্টা করছে। দ্রুত পদে ঘাট দিয়ে নেমে গেলুম জলের ভিতরে। ক্রমে আমার বুকের উপরে জল উঠল। আমি সাঁতার জানি না, আমার পক্ষেও এর বেশি এগিয়ে যাওয়া অসম্ভব। ব্যাকুল হাত দুখানা তখনও জেগে আছে জলের উপরে, যেন তারা কোনো অবলম্বন খুঁজছে। হঠাৎ হাত দুখানা অদৃশ্য হলো। ভাবলুম লোকটা বোধহয় একেবারেই তলিয়ে গেল। কিংকর্তব্য বিমূঢ়ের মতো দাঁড়িয়ে আছি, হঠাৎ দেখি হাত দুখানা একেবারে আমার কাছে ভেসে উঠেছে। দুই হাতের দুই মুঠো একবার খুলছে, একবার বন্ধ হচ্ছে, যেন তারা কিছু না পেয়ে শূন্যতাকেই ধরবার চেষ্টা করছে। আমার হাতে ছিল লাঠি। তাড়াতাড়ি লাঠিখানা এগিয়ে দিলুম এবং সঙ্গে সঙ্গে অনুভব করলুম আমার লাঠি ধরে জলের ভিতর থেকে কে যেন সজোরে টান মারছে, প্রচণ্ড টান।
সে বিষম টান আমি সামলাতে পারলুম না। আরও খানিকটা এগিয়ে গেলুম এবং জল উঠল প্রায় আমার গলার উপরে। নিজের প্রাণ বাঁচাবার জন্যে হাতের লাঠি ত্যাগ করার উপক্রম করছি, এমন সময় পিছন থেকে সন্তোষ এসে আমাকে দুই হাতে প্রাণপণে জড়িয়ে ধরলে। তারপর আমাকে যত জোরে পারে টানতে টানতে সিঁড়ির উপর দিকে নিয়ে চলল এবং সঙ্গে সঙ্গে আমার লাঠির অন্য প্রান্ত ধরে জল থেকে ঘাটের উপরে টলতে টলতে এসে উঠল আর এক মনুষ্য মূর্তি। নিরাপদ স্থানে উঠে হাঁপাতে হাঁপাতে বললুম, সন্তোষ, ভয় নেই, ভয় নেই, আমার কিছু হয়নি। ওই লোকটাকে দেখো, ওর অবস্থা বোধহয় শোচনীয়, ওকে দেখো। মূর্তিটা তখন ঘাটের উপর ধাপে এসে লম্বা হয়ে শুয়েছিল। সন্তোষ এগিয়ে এসে তার উপরে হুমড়ি খেয়ে পড়ল এবং পর মুহূর্তেই বিকট এক চিৎকার করে সেখান থেকে এক ছুটে পালিয়ে গেল। সেরকম প্রচণ্ড চিৎকার জীবনে আমি কখনো শুনিনি। আমার সর্বাঙ্গ হয়ে উঠল রোমাঞ্চিত। বিদ্যুতাহতের মতো আমি উঠে বসলুম এবং তারপরই স্তম্ভিত নেত্রে দেখলুম ঘাটের উপর শায়িত এক আড়ষ্ট নিশ্চেষ্ট দেহ। তার হাত আছে, পা আছে এবং অন্যান্য সব অঙ্গ প্রত্যঙ্গ আছে, কিন্তু কাঁধের উপর নেই কেবল তার মুন্ডু। সে হচ্ছে স্কন্ধ কাটা। এতক্ষণ শুনছিলেন হেমেন্দ্র কুমার রায় রচিত রুদ্রনারায়ণের বাগান বাড়ি। গল্প পাঠে সুমিত এবং বিভিন্ন চরিত্রে সুমিত ও সুজয়। গল্পের সমগ্র রূপায়ণে আমি সুজয়। গল্পটি শোনার জন্য সমস্ত শ্রোতা বন্ধুদের ফিকল মাইন্ডেড জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ। আজ তবে আসি, দেখা হচ্ছে আগামীতে আরও একটি নতুন গল্প নিয়ে। শুভরাত্রি।